আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি ফেসবুক একটা ট্রল নিয়ে। আমাদের দেশে এখন যে অবস্থা শুরু হয়েছে তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে যে কোনো একটা মানুষ বাংলাদেশে ছিলেন, তিনি যে নোবেলের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, যিনি বাংলাদেশের গত ১০০ বছরে বিভিন্ন সেক্টরে যারা সফল হয়েছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ 10। আর যদি অর্থনৈতিক সেক্টর বলেন এবং গ্লোবালাইজেশন বলেন, তাহলে গত ৫০ বছরের মধ্যে তার মতো এরকম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি বাংলাদেশে কোনো ব্যক্তি পাননি। এটা হলো বাস্তবতা। ব্যক্তিগত জীবন অত্যন্ত স্মার্ট, দেখতে যথেষ্ট সুন্দর, এভারেজ বাঙালির মতো চেহারা হলেও তার দ্যুতি, ব্যাপ্তি, মানে এখন তার বয়স ৮৮ বছর। এই সময়টিতে তিনি যে তারুণ্য ধরে রেখেছেন, তার কথার যে ধারাবাহিকতা এবং তিনি এখনও যেভাবে ছুটোছুটি করতে পারেন বা করছেন, এটি আমরা তার চেয়ে প্রায় ২৫ বছর, আরও বেশি ২৮ বছরের ছোট হওয়া সত্ত্বেও এই প্রাণশক্তি আমাদের মধ্যে নেই। তো সেই মানুষটি মাত্র ১৮ মাস রাজনীতির সংস্পর্শে এসে এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগ্রহ এবং যাকে বলা হয় এতটা পচে গলে গান্ধা হয়ে গেছেন, যার কারণে আমাদের এই সমাজে তাকে টিটকারি করা, তাকে একটা খোঁচা দেওয়া, তাকে আক্রমণ করা, তাকে গালাগালি করে একটু মনের ঝাল মেটানো, এটা বাংলাদেশের মানুষের সাধারণ একটা ফেনোমেনা হয়ে গেছে। সকালের নাস্তা যেমন অপরিহার্য, রাতের ঘুম যেভাবে অপরিহার্য, এভাবে এই বাংলার জমিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করা এখন অনেকের একটা স্টাইলে পরিণত হয়েছে। মানুষ গালাগালি দিতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে। তো এরকম ইন্টারনেট ঘিরে, সামাজিক মাধ্যম ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সকল ট্রল হয়, গালাগালি হয়, তার মধ্যে এই যে আমি আজকে যে শিরোনাম, এরকম শিরোনামে একটা বক্তব্য দেখলাম যে সামবডি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিতে যোগদান করছে। আমি নিশ্চিত তিনি সেটা ঠাট্টা করে বলেছেন। আর এটা নিয়ে আমি যে ভিডিও করছি, কন্টেন্ট তৈরি করছি, এটাকে আমি ঠাট্টা করে করছি প্রশ্নই আসে না। আমি সিরিয়াসলি করছি। কেন করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলব। প্রথমত যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে গুতোগুতি করা হচ্ছে, যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, তাতে করে সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত। আপনারা জানেন যে পশ্চিমা দুনিয়াগুলো, বিশেষ করে ধনতান্ত্রিক বিশ্ব, তারা টাকা ছাড়া কাউকে চেনেন না। আমেরিকার যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে এবং যতক্ষণ পর্যন্ত আপনি শরীর এবং মন দিয়ে আমেরিকার সেবা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে মাথায় করে নাচবে। ১। ২ নম্বর হলো যে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে ব্যবহার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, কিন্তু কোনো অবস্থাতেই আপনাকে মাথায় তুলে নাচবে না। আর আপনার কোনো রকম আবদার আপনার তারা রাখবে না। তারা যাদেরকে রিক্রুট করে বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে, তাদেরকে তারা মনে করে ক্রীতদাস। ক্রীতদাসের কাজই হলো মালিকের যাকে বলা হয় দাবিদারি করা। ক্রীতদাসের কাজই হলো মানুষের মালিকের আনুগত্য করা, মালিকের হুকুম তামিল করা। কিন্তু ক্রীতদাস মালিকের কাছে কিছু চাইবে, এটা মহাকালের ইতিহাসে কোনো মালিক এটা কখনো গ্রাহ্য করেনি, সহ্য করেনি। একইভাবে আমেরিকা বাংলাদেশে তাদের যত এজেন্ট, সেটা এফবিআই এজেন্ট হোক, সিআইএ এজেন্ট হোক, পেন্টাগনের এজেন্ট হোক, তাদের স্টেট ডিপার্টমেন্টের এজেন্ট হোক, কিংবা কোনো লবিস্ট ফার্মের এজেন্ট হোক, এনি অফ দ্য এজেন্ট, তাদের প্রয়োজনে তারা এজেন্টকে ঘোরায়। কিন্তু এজেন্ট যদি কখনো তাদের কাছে কোনো কিছু চায়,
মুহূর্তের মধ্যে তারা সেই এজেন্টটাকে মাইনাসের খাতায় ফেলে দেয়। যেহেতু রাজনীতির সঙ্গে সংবাদপত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি, এই বাংলাদেশে কারা ভারতের এজেন্ট, কারা রয়ের এজেন্ট, সিআইএর এজেন্ট, কাউকে কাউকে দেখার সুযোগ হয়েছে সে ৮০-র দশক থেকে। সাম্প্রতিক সময় যেমন একজন লোক, শেখ হাসিনার জামানাতেই একজন লোক হঠাৎ করে তিনি নিজেকে আমেরিকার এজেন্ট, আমেরিকার দালাল, সিআইএর এজেন্ট এগুলো প্রকাশ্যে বলার তিনি যাকে বলা হয় মনে করতেন যে এটা বললে বোধহয় তার সম্মান বাড়বে। বউ বাচ্চা নিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে আড্ডা মারা, রাষ্ট্রদূতদের সাথে ছবি তোলা আর সেই কথা বিভিন্ন জায়গায় প্রচার করা, এটা তার একটা রোগে পরিণত হলো। আমি যেহেতু ঘনিষ্ঠ ছিলেন আমি তাকে বুঝেই বললাম যে ভাই এটার পরিণাম ভালো হবে না, ওরা আপনাকে ব্যবহার করছে এবং তারা আপনাকে জাস্ট লাইক এ চাকর হিসেবে মনে করছে। আপনি যদি পারেন তাহলে যে কোনো একটা সুপারিশ করে দেখেন তো সেই কাজটা সে পারে কিনা। তো তিনি বেশ কনফিডেন্ট নিয়ে বললেন যে আপনি বলেন কি করতে হবে, ওরা আমার সব কথা শুনবে, এই ডোনাল্ড লু, অমুক লু, ইত্যাদি ইত্যাদি আমার সঙ্গে চলে। তো আমি তাকে ছোট্ট একটা জিনিস বললাম যে দেখেন তো এটা পারেন কিনা। আমি জানি যে এটা হবে না, তো সেটা সে আর পারেনি, বলছে বা বলেনি, হয়তো বলেছে, কিন্তু ওই ঘটনার পর অর্থাৎ যেই মুহূর্তে সেটা বলেছে সেই ঘটনার পরে একইভাবে আমেরিকা তাকে ব্ল্যাকলিস্ট করে ফেলেছে। সে আমেরিকার খাতায় আর নেই। এখনও লোকজন তাকে অনেকে ভাবে আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু আমেরিকার কোনো দপ্তরের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই, যোগাযোগটা পর্যন্ত নেই। এই গেল এক। আর এক লোক এরকম ভারতের দালাল ছিল দীর্ঘদিন। তো ভারতের দালাল ছিল, কিন্তু সেই ভারতের কাছ থেকে টাকা নিয়ে সে কিছু কাজকর্ম করার চেষ্টা করেছে, কিন্তু ভারত যখন বুঝতে পেরেছে যে এই টাকা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করে সে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে বা একটা জমি কিনেছে, এরকম একটা কথাবার্তা। দেখা গেল ভারত তার মানে ভিসা বন্ধ করে দিয়েছে, তার জীবন নিয়ে টানাটানি। এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যাংক অ্যাকাউন্ট তলব, তাকে ডিবি অফিস, এসবি অফিস থেকে শুরু করে যে টানা হেঁচড়া করে তার লোকজনকে যা কিছু করে তার জীবন তছনছ করে দিচ্ছে। কিন্তু সে এখনও বলে বেড়াচ্ছে ভারতের সাথে তার খুব ভালো সম্পর্ক, আর এই ভয়ে অনেক লোক এই তাকে তাদের দালাল বা এজেন্ট হিসেবে নিয়োগ করছে। তো এই হলো আমাদের দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে বিভিন্ন যে লোকজন তাদের কর্মকাণ্ড। তো এইভাবে আমেরিকা বলেন, ভারত বলেন, অন্যান্য যারা বলেন তারা তাদের এজেন্ট নিয়োগ করে, তারা তাদের লোকজন নিয়োগ করে, তারপর আবার সময় মতো তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমেরিকার যারা এই রেজিম চেঞ্জের এজেন্ট ছিলেন শেখ হাসিনার জামানাতে, আমেরিকা তাদেরকে ফেলে দিয়েছে। কোনো অবস্থাতেই আমেরিকা কাউকে ওন করে না, যেটা চীন করে, যেটা রাশিয়া করে। আমি সিঙ্গাপুরের প্রয়াত প্রেসিডেন্ট লি কুয়ানের একটি বক্তব্য শুনছিলাম যে চীনের সঙ্গে তাদের একটা সম্পর্ক হলো, চীন যখন যেটা বলে প্রথমত অনেকক্ষণ শুনে আর চিন্তা ভাবনা করে বলে। যেমন তিনি দেং জিয়াওপিং তার সঙ্গে লি কুয়ানের একটা বৈঠক হলো সিঙ্গাপুরে। তো তিনি তাকে বললেন, দেং জিয়াওপিং বললেন যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো তুমি বেজিংয়ে আসো, তোমার সঙ্গে আমার আবার দেখা হোক। তো লি কুয়ান বললেন যে দেখা করব, তুমি তোমাদের দেশ যখন উন্নত হবে তখন যাব। তো উনি বললেন যে সে তো অনেক বছর লাগবে, ওই সময়টাতে আমি বেঁচে থাকবো কিনা জানি না, তুমি থাকবা কিনা তাও জানি না, তা আসো। তো বোঝার চেষ্টা করেন যে দেং জিয়াওপিং এর তার যে ভিশন কোন পর্যায়ে ছিল। তিনি এই কথাটা বলেছেন ৮০-র দশকের একেবারে শুরুতে, ৮১-৮২ সনে। কিন্তু ৯৬-৯৭ সনে মানে চীন যে পর্যায়ে চলে গেছে, তো ওটা দেং জানতেন, কিন্তু তিনি সেটা বলেননি। দ্বিতীয়ত তার কাছে একটা বিষয় তিনি জানতে চাইলেন, বলতে চাইলেন। যেমন মালয়েশিয়াতে যারা কমিউনিস্ট করতো, তো
তাদেরকে অস্ত্র দিত, সিঙ্গাপুরের সরকারকে হটানোর জন্য চীন দিত। তো এটা নিয়ে প্রশ্ন করা হলো যে তোমাদের তো রাষ্ট্রীয় পলিসি হলো যে কমিউনিজম এমন একটা ব্যাপার, তারা অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। তো তুমি সিঙ্গাপুরের রেজিম চেঞ্জ করার জন্য মালয়েশিয়ান কমিউনিস্ট পার্টিকে টাকা দিচ্ছ কেন, অস্ত্র দিচ্ছ কেন? তো দেং বললেন যে আমি তো এই বিষয়টা জানি না, আমি খুব দ্রুত মানে জেনে ব্যবস্থা নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক এর 18 মাস পরে দেং জিয়াওপিং তাকে বললেন যে তুমি যে অভিযোগ করেছিলে সেটা আমি তদন্ত করেছি, তদন্ত করার পর সত্যতা পেয়েছি, তারপরে সেটা বন্ধ করেছি, নাও ইউ আর সেভ। আমি যেটা পেরেছি এখন আমি তোমাকে এটা বললাম। তো এটা হলো চীনা জাতির কমিটমেন্ট, কথা বলার ধরন, কাজ করার ধরন। এবং তারা তাদের যে রাজনীতির এবং সভ্যতার 5000 ইয়ার্স অফ সিভিলাইজেশন, এটা তারা স্মরণ করে। এবং এখনও চীনের যারা লোকজন আপনি দেখবেন সেই ইউনানি চিকিৎসা, সেই শিহুয়ানটি, সেই কনফুসিয়াস, সেই তাওইজম, এই জিনিসগুলো নিয়ে তারা আছে। তারা আধুনিক চিন্তা করে না, সব পুরনো চিন্তা ধ্যান ধারণা এটা করেই তারা আজকের এই জায়গাতে আসে, দে আর প্রাউড অফ ইট। কিন্তু আমেরিকা হলো জাস্ট আজকের দিনের কথা চিন্তা করবে, নট ইয়েস্টারডে, ইভেন নট ফর টুমরো। আগামীর কথা চিন্তা তারা করে না, গতকালের চিন্তা করে না, আজকের এই বাস্তবতায় ফলে তাদের বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না। এই জন্য তারা ঘাটাঘাট করে কেটে ফেলে। এবং আপনি তো 100 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, 100 বছর না, ঠিক 90 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, প্রথম মহাযুদ্ধ থেকে আজ পর্যন্ত একটি সিঙ্গেল সম্পর্ক তারা রাখতে পারেনি। তো সেই অর্থে বাংলাদেশে যারা আছে তারা আমেরিকার এজেন্ট হয়ে যারা কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস সাহেব থাকেন, আই ডোন্ট নো, আল্লাহ জানেন, তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন। কিন্তু ইউনূস তো ধনী ব্যক্তি, তার অনেক টাকা, সারা দুনিয়াতে তার টাকা আছে, বাংলাদেশে তার অনেক টাকা, আপনি আমি সেটা কল্পনাও করতে পারি না। ফলে তার টাকা, তার বুদ্ধি, তার কানেক্টিভিটি, এর কোনো কিছু নিয়ে সে বসে থাকবে না। সে জানে যে আমি যদি দুর্বল হই, অসহায় হই, তাহলে আমাকে শেষ করে দেবে, পাড়িয়ে মেরে ফেলবে। এবং যেহেতু তার ইউরোপে যাওয়ার কোনো সুযোগ নেই, আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই, সে দ্বিতীয়বার তাবেদার হচ্ছে না, এর কারণ হলো আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না। আর আমরা বাংলাদেশে তাকে নিয়ে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছি, তাকে আক্রমণের মুখে ফেলে দিচ্ছি, তাকে আহত করার চেষ্টা করছি মানসিকভাবে, এবং তাকে ভয় দেখাচ্ছি, মবের ভয় দেখাচ্ছি, সেক্ষেত্রে হি নিডস প্রোটেকশন। আর সেই প্রোটেকশনটা হলো রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ, বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ, এবং মাথার উপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা তিনি চেষ্টা করছেন।